স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। যুদ্ধাবস্থার কারণে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, যাতে পুরো বিশ্ব পিছিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্ব স্বার্থে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, এই ভুল পথে চললে ধ্বংস হয়ে যাবে সভ্যতা। আশুলিয়ার জিরাবতে সামাজিক ব্যবসা দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা আরও জানান, তরুণরা দেশকে অন্ধকার থেকে আলোতে এনেছে, পাল্টে দিতে হবে পুরো বিশ্বকেই। সামাজিক ব্যবসা দিবস ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে আশুলিয়ার জিরাবতে শুরু হয় ১৫তম সামাজিক ব্যবসা দিবসের ২ দিনের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসাকে পৃথিবী গড়ার শক্তি উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, অতীতের সরকার এই বিষয়ে কোনো কার্যক্রম করতে দেয়নি। Education system we want to build. That's where social business education becomes important for us. সামাজিক শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি। সামাজিক ব্যবসা পৃথিবী গড়ার অন্যতম শক্তি, কিন্তু অতীতের সরকার এই বিষয়ে কোনো কার্যক্রমই করতে দেয়নি এবং তা কখনো গ্রহণ করেনি। Will not be able to give you a license. প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থার কারণে হতাশ হচ্ছে তরুণ সমাজ, যাতে পিছিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। পুরো পৃথিবীর স্বার্থের ওপর চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এভাবে চললে ধ্বংস হয়ে যাবে সভ্যতা। মানুষ শান্তি চায়, যুদ্ধাবস্থায় মানুষ হতাশ হয়ে যাচ্ছে। যেখানে বিশ্বের এগিয়ে যাওয়ার কথা, সেখানে যুদ্ধের কারণে পুরো বিশ্ব পিছিয়ে পড়ছে। বিশ্ববাসী ভাবতেও পারেনি এমন হবে। সারা বিশ্ব নিজ নিজ স্বার্থের জর্জরিত। এভাবে চলতে থাকলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তরুণরা বাংলাদেশকে আলোতে এনেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সবাই জাগলে পাল্টে যাবে পুরো বিশ্ব। বক্তব্য শেষে সামাজিক মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসররাই স্বীকার করছে ২৪-এর নির্বাচন ছিল ডামি, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থনযোগ্য নয়। পাশাপাশি লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের সফল বাস্তবায়নও দেখতে চায় বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে উঠে আসে এসব বক্তব্য। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। সবাই অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। তিনি আরও বলেন, অবৈধভাবে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে স্বীকারোক্তি দিচ্ছে স্বৈরাচারের দোসররাই। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন, যদি ২০২৪ এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন, ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ১৬ বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে ৩ মাস বা ৬ মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী। গেল ১৬ বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি চর্চার বলেও মন্তব্য করেন দলটির নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করে, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সবার আগে দেশের স্বার্থ দেখা, পরে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ি গিয়ে তার কবর জিয়ারত করেন তিনি। ربنا آتنا في الدنيا اللهم اجرنا من النار آمين
দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। দোয়া করবেন। এক মাসের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে ইসি সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও প্রবাসী কল্যাণ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আর প্রবাসীদের সাংবিধানিক অধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যাদের শ্রমে ও ঘামে সচল থাকে অর্থনীতির চাকা, এগিয়ে যায় বাংলাদেশ, তারাই প্রবাসী শ্রমিক, তারাই রেমিটেন্স যোদ্ধা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী শ্রমিক প্রায় 1.5 কোটি। হাড়ভাঙা খাটুনি খেটে দেশের উন্নয়নের অংশীদার হলেও নেই তাদের ভোটাধিকার। এমন বাস্তবতায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসি, আইন, পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, হাড়ভাঙা পরিশ্রম করেন। আমাদের অর্থনীতির 6 থেকে 7% কন্ট্রিবিউশন তারা করেন। এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় বা ব্যবস্থা করে দেওয়া হয়, মডার্ন টেকনোলজি বের করে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়, তাহলে আমার মতে আমাদের দেশের গণতন্ত্র আরও অনেক বেশি শক্তিশালী হবে। তারাও আমাদের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ বিষয়ে কাল বিলম্ব না করে ইসিকে উদ্যোগী হবার পরামর্শ দিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তাদের পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি কার্ড দিয়ে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। তো এই কাজটা এখনই শুরু করতে হবে এবং একই সাথে তারা যাতে ভোট দিতে পারে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হলে প্রথমে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশে বসে প্রবাসীরা কিভাবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন সেই পরামর্শ দেন তারা। যেমন একটা হলো পোস্টাল ব্যালট, আর একটা হলো অনলাইন ভোটিং, অথবা এই যে নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা হলো প্রক্সি ভোটিং। এগুলির জন্য প্রস্তুতির দরকার আছে, লোকবল বাড়ানো দরকার। দ্রুততার সাথে নির্বাচন কমিশনের ব্যাপারে এগিয়ে এসে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। যদি নির্বাচন কমিশনের অধীনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভোটের বুথ খোলা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীত থেকেই তারা রেজিস্টার্ড হয়ে থাকবেন, কে কোন শহরে বসবাস করেন তার তালিকা এসে যাবে অনলাইনে, কোন জায়গায় কতগুলো ভোট আছে সেই তালিকাও প্রকাশ হয়ে যাবে। সেই তালিকা অনুযায়ী ওই জায়গায় ইলেকশন বুথ খুলবেন, সেখানে তারা ভোট দেবেন। 1 মাসের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগী না হলে রিট করা হবে বলেও জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর চেষ্টা বন্ধের দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হয়েছে। সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোডমার্চের সূচনা হয়। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্মের এ আয়োজনে অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের 600-এরও বেশি নেতাকর্মী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারা। মার্কিন, ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে এবং পর্যালোচনা করে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেশি বিদেশি কোনো সংস্থাকে না দিয়ে নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পরিচালনা করতে আগামী 6 মাসে প্রায় 42 কোটি টাকা প্রয়োজন। এই টাকা খরচের অনুমতি চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন বন্দর চেয়ারম্যান।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দেশি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 6 জুলাই। টানা 11 বার সরাসরি ক্রয় পদ্ধতিতে গত 7 জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে সাইফ পাওয়ার। এরপর আরও 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের। 2007 সালে 570 কোটি টাকা ব্যয়ে 1000 মিটার দৈর্ঘ্যের এনসিটির নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় তখন অপারেটর নিয়োগ দেওয়া যায়নি। পরে দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। তাদের মেয়াদ শেষ হওয়ার পর নিজেরাই এটি পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, বন্দর কর্তৃপক্ষ চালাতে পারবে, বন্দর কর্তৃপক্ষের স্টাফ এবং অপারেটর সব কিছুই বন্দর কর্তৃপক্ষ প্রোভাইড করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা পেলে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। অন্তর্বর্তী সরকারও সে পথে যাওয়ার আগ্রহের কথা জানালে বিভিন্ন মহল থেকে শুরু হয় সমালোচনা, হয়েছে মিছিল সমাবেশও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করি এনসিটি টার্মিনালও পরিচালনা করবে, যাতে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ব্যবসায়ীদের যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলিকে নলেজে নিয়ে এগুলি প্রতিকারের ব্যাপারে বন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবে। এই পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তা অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে, তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা না করে জরুরি অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজ ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 8:38 মিনিটে উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দর ছাড়ে। পাখির আঘাতের ঘটনায় সকাল 9টায় নিরাপদে সেটি শাহজালালে জরুরি অবতরণ করে। এদিকে উড়োজাহাজটি অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আকাশচুম্বী ইলিশের দর। বড় আকারের একটি ইলিশের দাম পড়বে 22 কেজি মুরগির দামের সমান। বিক্রেতারা বলছেন, সব ধরনের মাছের দামই বেশি। এছাড়া রাজধানীতে অস্থির চালের বাজারও। সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে কয়েকটি সবজির দাম, তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম আছে ক্রেতার নাগালেই। 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশের দাম 2600 টাকা কেজি। সে হিসাবে খিলগাঁও তালতলা বাজারের এই ইলিশটির দাম প্রায় 3000 টাকা। 1 কেজি 223 গ্রাম 3180 টাকা আসছে দাম। অন্যান্য মাছও একটু আগের থেকে এখন একটু বাড়তি দাম। প্রাকৃতিক উৎসের এ জাতীয় মাছ যদি একজন মুরগির খামারি 1 কেজি কিনতে চান, তবে তাকে 122 টাকা কেজি ধরে প্রায় 22 কেজি মুরগি বিক্রি করতে হবে। আর প্রতি কেজিতে 15 টাকা মুনাফা ধরে লাভের টাকায় ইলিশ খেতে চাইলে বিক্রি করতে হবে 173 কেজি ব্রয়লার। বিক্রেতারা বলছেন, বেশ কিছুদিন ধরেই সস্তা ব্রয়লার মুরগি। সর্বোচ্চ দাম ব্রয়লার চলতেছে 150 টাকা করে, আর সোনালি চলতেছে 280, বড়টা 300। সস্তা ডিমের দামও ডজন 120 টাকা। বাজারে দেশি পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। আদা রসুন দেশিটা 120 টাকা, ইন্ডিয়ান 180 টাকা। আগে তো 60 টাকা ছিল, এখন 55 টাকা বিক্রি করা। 60 বিক্রি একটু ভালো আর কি। বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে পটল, ঢেঁড়স, পেঁপে মিলছে 30 থেকে 60 টাকার মধ্যেই। উস্তা, করলা, ঝিঙ্গা, দন্দুল পাইকারি দামে 10 টাকা করে বাড়ছে। আগে ছিল 80 টাকা, এখন আরো 10 টাকা করে বাড়ছে। আর একটু কমা উচিত আমার মনে হয়, একটু বেশি, প্রবাবলি 20% কমানো যায়। খুচরায় অস্থির চালের বাজার। সরু চাল মানভেদে 78 থেকে 80, আর মধ্যম মানের চাল 60 থেকে 65 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে তৎপর সরকার।
এক সপ্তাহ 10 দিন চালের দাম বেশি, এখন আবার থাইমে গেছে, অনেক বাড়ছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে। 1000 টাকা জরিমানা করা হয়েছে। আমি মনে করি এটা অনৈতিক, অবৈধভাবে জরিমানা করা হয়েছে। এখানে ক্রয়ের রিসিপ্টটা দেখাতে পারেন নাই এবং ওইটা অনেক বেশি ওভারচার্জ ছিল, যেন আর ভুল না করে এই জন্য তাকে শুধরানোর জন্য মিনিমাম একটা চার্জ করা হয়েছে। এছাড়া বাজারে আগের দামেই মিলছে আমদানি পণ্য, ডাল, চিনি, তেল। গরুর মাংসের দাম 750 থেকে 800 আর খাসির মাংস 1200 টাকা কেজি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম অভিমুখে বাম জোটের যে রোড মার্চ চলছে সেই বিষয়ে আরও কথা শুনবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিপ্লবী ছাত্রমিত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। জুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে প্রতিবাদ আপনারা করছেন, রোড মার্চ করছেন, এটি কি শুধুই প্রতীকী প্রতিবাদ নাকি আসলে রাজনৈতিক কোনো অর্জনের লক্ষ্য আছে আপনাদের? সেই ব্যাপারে একটু শুনতে চাই। দেখুন, আমাদের রাজনৈতিক অর্জনের যে সেই অর্জনের আকাঙ্ক্ষাটাই মূলত হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় সম্পত্তির ফলে বাংলাদেশে এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা জাতীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি, বাংলাদেশের প্রধানতম কন্টেইনার টার্মিনাল, একটা বৈদেশিক বহুজাতিক কোম্পানিকে ইজারা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। সেই ইজারাটা মূলত শেখ হাসিনা যে চুক্তি করে গেছিলেন সেটার ধারাবাহিকতা। আমরা অভ্যুত্থানের শক্তি হিসাবে আমরা অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশটা চেয়েছিলাম, সেই বাংলাদেশে অন্তত হাসিনার যে চুক্তি, সেই চুক্তিটা বৈদেশিক কোম্পানির কাছে যে হস্তান্তর, এই ডিপি ওয়ার্ল্ডের কাছে যে হস্তান্তর, সেটা আমরা চাই না। ফলে আমাদের অর্জনটা বা আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে জাতীয় সম্পত্তিটা রক্ষা করা, দেশের জাতীয় সক্ষমতা অর্জন করার যে আওয়াজ, সেই আওয়াজটাই আমরা দেখছি। জুবেল, আরেকটু যদি জানতে চাই যে এই রোড মার্চে কি আসলে শ্রমজীবী মানুষের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে কিনা, নাকি শুধুই নেতা বা ছাত্র সংগঠন কেন্দ্রিক একটি মার্চ হচ্ছে কিনা? এই রোড মার্চে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত, প্রায় 500-এর বেশি মানুষ হচ্ছে পুরো রোড মার্চ জুড়ে আমাদের সাথে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম, এবং প্রতি মধ্যে বিভিন্ন জায়গায় যে আমরা পথসভা করছি, সভাগুলো করছি, সেই সভাগুলোতে শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত। ফলে এই সমাবেশটাকে শুধুমাত্র নেতাদের সমাবেশ কিংবা ছাত্র সংগঠনের রোড মার্চ সেই হিসাবে আখ্যা করা যাবে না। এখানে শ্রমিক মেহনতি মানুষের ব্যাপক অংশ। জুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয় এক শিক্ষার্থীর প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনা নজরে এসেছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থীর মা। মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষার জন্য ছুটে গেলেও কেন্দ্রে সময় মতো পৌঁছাতে না পারায় তাকে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে দেয়নি কেন্দ্র কর্তৃপক্ষ। পরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষা উপদেষ্টা বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থী বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা। মাথা গরম করে না বাবা, শোনো, কোনো অসুবিধা নাই, তোমার মাথা ঠান্ডা রাখো। আপনার সাথে কথা বলো, নরমাল হবে। আবারও পেছল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ। 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 10 ঘণ্টার সভা শেষে আজ ভোর 4টার এই তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 4 আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে। একই দিনে জাকসুর তফসিল ঘোষণা করা হবে। 31শে আগস্টের মধ্যে হামলায় মদতদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে। এদিকে নতুন তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। আমরা দেখেছি সর্বনিম্ন যে সময়টুকু লাগে সেই হিসাব করে আমাদের 11 সেপ্টেম্বর নির্বাচনের আমরা তারিখ ঘোষণা করতে পারছি, পুনঃঘোষণা করছি, এবং কেন্দ্রীয় ও পৌর সংসদ নির্বাচন 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে বাড়ছে শঙ্কা, আতঙ্ক আর উৎকণ্ঠা। ব্যস্ত সড়কে দিনে দুপুরে চলছে ছিনতাই, রাত নামলেই বাড়ে চোর ডাকাতের উৎপাত। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ। আর অপরাধ বাড়ার কথা স্বীকার করে পুলিশ বলছে সবার প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে।
18 জুন সকাল 10টা ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়া এলাকায় একটি শপিং মলের মোবাইল মার্কেটে হানা দেয় চোরের দল। তালা ভেঙে চুরি করে বিভিন্ন ব্র্যান্ডের 2 শতাধিক মোবাইল। এর আগের রাতে নগরীর জিলা স্কুল মোড়ে এক রেস্তোরাঁ মালিকের বাড়িতে ঢুকে পড়ে ডাকাত। ব্যবসায়ীর হাত পা ও মুখ বেঁধে লুট করে নগদ 23 লাখ টাকা, স্বর্ণালঙ্কার। দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। 5 জন লোক আসছে, এটা সকালবেলা মার্কেট ঢুকছে। সবাই মার্কেট খোলার পরে লোক আসছে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে অপরাধ। চাঁদার দাবিতে বাঘমারা এলাকার শাপলা নার্সিংহোমে হামলা, দিনে দুপুরে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা হচ্ছে হরহামেশা। টাকা দিতে অস্বীকার করছি, অস্বীকার করার পরে তারা আমার সাথে হাঁটাহাঁটি শুরু করছে। এদের বিরুদ্ধে কম করে হলেও 20-30টা মামলা আছে। আমরা আরও বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। নিজেও একটু এখন আগের চেয়ে একটু সতর্ক থাকি নিজেও। সচেতন নাগরিকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ। ইদানিং দেখা যাচ্ছে খুন, সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই অহরহ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় কম উপস্থিতির কারণে বা এরা নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। গেল 3 মাসে 131 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে তারা। একটা বিভাগীয় শহর, এখানে অনেক মানুষ, ভাসমান লোক থাকে। এখানে প্রত্যেকটা মানুষেরই জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অপরাধ যেহেতু ঘটছে, আমরা আর দায় এড়াতে পারি না। আমরা চেষ্টা করব এই অপরাধীর অবস্থান থেকে উত্তরণ করার জন্য, সমস্ত অপরাধীদেরকে আইন আওতায় নিয়ে আসবো। অপরাধীদের লাগাম টানতে শিগগিরই ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কেন্দ্রীয় গবেষণাগার এখন পরিত্যক্ত ভবনে পরিণত। গবেষণার কাজে ব্যবহারের জন্য কেনা আধুনিক যন্ত্রপাতির বেশিরভাগ খুলেই দেখা হয়নি। অযত্নে পড়ে থেকে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সরঞ্জাম। অভিযোগ, ল্যাব পরিচালনায় অনিয়ম আর অব্যবস্থাপনারও। 2019 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয় অত্যাধুনিক গবেষণা সরঞ্জাম সমৃদ্ধ সেন্ট্রাল ল্যাবরেটরি। 3 ধাপে 7,43 লক্ষ টাকায় কেনা হয় 46টি দামি যন্ত্রপাতি। কোনোটির দাম কোটি টাকারও বেশি। যদিও বহুমূল্যবান এ যন্ত্রগুলো কখনো গবেষণার মুখই দেখেনি। অনেক যন্ত্র এখনও বাক্সবন্দী, আর যেগুলো খোলা হয়েছে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ব্যবহারের অভাবে। আমরা যারা আইসিটি, সিএসসি, ত্রিপলির স্টুডেন্টরা আছি বা রিসার্চে আমরা যারা ইন্টারেস্টেড, আমাদের জন্য হাই কম্পিউটিং কোনো জিপিও বা কোনো কম্পিউটার সিস্টেম নাই। বয়স 6 বছর হয়ে গেলেও এখানে দক্ষ কোনো টেকনিশিয়ান নেই। দক্ষ টেকনিশিয়ানের অভাবে লক্ষ লক্ষ টাকার ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতিগুলো অবহেলা এবং দক্ষ টেকনিশিয়ানের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামীপন্থী পরিচালকরা নিজ বিভাগের জন্য যন্ত্রপাতির বরাদ্দ বেশি রাখলেও অন্য বিভাগগুলো উপেক্ষিত রাখে। যন্ত্র কেনায় ছিল আর্থিক অনিয়মও। এসব কারণে প্রকল্পটি হারিয়েছে কার্যকারিতা। বায়োলজিক্যাল ইকুইপমেন্ট, তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিছু ইকুইপমেন্ট, এই রিলেটেড যন্ত্রপাতিগুলোই আসলে বেশি করা হয়, কেনা হয়। হোয়ারাজ কম্পিউটার বা আইসিটি বা ট্রিপলি ডিপার্টমেন্টের এই ধরনের কোনো মেশিন আসলে কেনা হয় নাই। তবে জনবল নিয়োগ থেকে শুরু করে আগের অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের। যেহেতু ল্যাবটা আছে, এর পরিচর্যা এবং সমস্ত মেশিনগুলো যাতে অপারেশন করা যায় ঠিকমতো, জনবল নিয়োগ দেওয়ার দরকার। এবং সাথে সাথে আমরা যাতে এটা ছাত্ররা তারা উপকৃত হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো হয়, পাশাপাশি যাতে আমরা বাইরের কাজ করে একটি ইনকাম জেনারেটিং প্রজেক্ট তৈরি করতে পারি, এই ব্যাপারে আমাদের একটি পদক্ষেপ আছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে শুধু অর্থই নয়, নষ্ট হবে একটি প্রজন্মের গবেষণার ভবিষ্যৎ। টিভিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত থামায় বাড়ি ফিরছেন তেহরানের বাসিন্দারা। বেড়েছে কর্মচাঞ্চল্য, তবে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তাড়া করছে ইরানিদের। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ব্যাপক হারে গ্রেপ্তারের পাশাপাশি একাধিক মৃত্যুদণ্ডও কার্যকর করেছে তেহরান। 13 জুন সংঘাত শুরু। এরপর একে অপরের নানা স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ইসরায়েল। 12 দিনে কয়েকজন শীর্ষ কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ ইরানে নিহত 600-র বেশি। প্রাণ ঝরেছে ইসরায়েলেও।
এক পর্যায়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান তেল আবিব। আপাতত সংঘাত থামায় স্বস্তি ফিরেছে দুই দেশের মানুষের মাঝে। তেহরানে ফিরতে শুরু করেছেন নাগরিকরা। কর্মব্যস্ততা দেখা গেছে মহাসড়ক ও অফিস আদালতে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তৎপর ছিল ইরান। গুপ্তচর বৃত্তির দায়ে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 7 শতাধিক, আর 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। তবে গুপ্তচর বৃত্তির দায়ে এমন তৎপরতাকে শঙ্কার চোখে দেখছেন মানবাধিকার সংস্থাগুলো। অনেকেই মনে করছেন এটি বিরোধী কণ্ঠকে দমন ও জনগণের উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করার একটি উপায় হিসেবে ব্যবহার করছে ইরান সরকার। এরই মধ্যে অনেক সাংবাদিক ও অধিকারকর্মী অভিযোগ করেছেন ইসলামী বিপ্লবী বাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া যুদ্ধকালীন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা যুদ্ধবিরতির পরেও সচল করা হয়নি। মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতির সাথে 1980-এর দশকের মিল খুঁজে পাচ্ছেন, যখন ইরান ইরাক যুদ্ধের সময় রাজনৈতিক বিরোধীদের নির্মমভাবে দমন করে ইরানি কর্তৃপক্ষ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।